শোয়ার পর আবার ঠিক 5-10 মিনিট পর থেকে আবার আমার মনে হচ্ছে যে আমার পাশের বেডে কেউ একজন ডাকছে। আর খুব মানে ক্লিয়ারভাবে আমি ভয়েসটা শুনতে পাচ্ছি যে কেউ একজন শুলে যেরকম নাক ডাকে এরকমভাবে, এত লাউড না কিন্তু মোটামুটি মনে হচ্ছে একজন নাক ডাকছে। দ্বিতীয়বার যখন ঘটনাটা হয় তখন আমার ভেতরে একটু ভয় ভয় লেগেছে, যেটা লাগার না আমি এবার দেখি কি ব্যাপারটা। আমি ভাবছি কি পাশের রুমও তো হতে পারে আমার ভ্রম। তো আমি লাইট ফাইট জ্বালিয়ে তোমার ব্যালকনি করিডোরে গেলাম। গিয়ে বাবাইদা বিশ্বাস করবে না, গিয়ে দেখি এই ফ্লোরের প্রত্যেকটা রুম ফাঁকা, প্রত্যেকটা রুম লক করা। আর করিডোরের শেষে সিঁড়ির যে তোমার মানে আমি যে সিঁড়ি দিয়ে উঠবো ওখানে একটা কলাপসেবলটা বাইরের দিকে তালা মারা। এরপর থেকে বাচ্চাটার সঙ্গে বাচ্চাটার দিদিমা এসে শোয়, ওর মা, বন্ধুটার মা এসে শোয় ওর সাথে। ওর মাকে, আমার বন্ধুটার মাকে মানে বাচ্চাটার দিদিমাকে ও একদিন বলছে, মা দিদিমা, দিমা বা এরকম কিছু বলে ডাকতো, দিমা দরজাটা খুলে দাও, আন্টিটা বেরোতে পারছে না। আবার সেই এক এর প্রায় 7-10 দিন পর, এই ঘটনাটার 7-10 দিন পর ওর মা, আমার বন্ধুটার মা ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। ওমা, ছাদের উপর থেকে নিচে পড়ে ওনার মৃত্যু হয়। ও মারা গেছেন? মারা গেছেন। ইভেন ওরা অনেক ওই তোমার কালীঘাট থেকে তারপর অনেক জায়গা থেকে অনেক আখড়ি ফাগড়ি নিয়ে আসছিল, কিন্তু এখান থেকে বলছে এখান থেকে ওকে সরানো যাবে না। যারাই এসছে যজ্ঞ করেছে বা কায়দা বহুত কিছু করেছে, বলছে এখান থেকে ওদেরকে সরানো যাবে না। আপনার বাড়ি ছিল এতটাই পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল। বিশেষত ওই বাচ্চাটা, যে বাচ্চাটা মারা গেছিল, সে বলছে সেই বাচ্চাটারও বেশি পাওয়ারফুল। হ্যাপি বার্থডে টু এক্সপিয়ার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনারা সবাই আশা করি ভীষণ ভালো আছেন, অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম টু আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই প্রোগ্রাম যার থিমটাই একটু ডার্ক। সো আজকে মূলত একটা স্পেশাল এপিসোড। তার কারণ হলো আজকে 15ই এপ্রিল। গত বছর 2025-এ এক্সপিয়ার লঞ্চড দ্য ফার্স্ট এপিসোড, দ্যাট ওয়াজ 15th এপ্রিল। সো আজকে আমাদের হ্যাপি বার্থডে। আর এমনিতেও আজকে পয়লা বৈশাখ। অ্যাবসলিউটলি। তো সর্বপ্রথম শুভ নববর্ষ সকলকে, আমাদের এক্সপিয়ারের টিম থেকে, আমাদের এই অনুষ্ঠানের এন্টায়ার ক্রু থেকে। এবং আজকে আর একটা স্পেশাল জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে উই থট যে আমরা এখানে যারা আছি, ইনক্লুডিং আমাদের গেস্ট যে আজকে আমাদের সঙ্গে গল্প শেয়ার করতে এসেছে, যে আমরা আজ একটা ছোট্ট সেলিব্রেশন করব একটা কেক কাটিংয়ের মাধ্যমে, তাই তো। এবং শুধু যে আমরা এখানে এই সেলিব্রেশনটা কন্ডাক্ট করব তা নয়, ক্যামেরার ওপারে যেহেতু আপনারা আছেন এবং আপনারাও আমাদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, তো সেই জন্য আপনারাও হবেন এই সেলিব্রেশনের পার্ট। সো আমাদের গেস্টের কাছে যাওয়ার আগে যেই কথাগুলো না বললেই নয় সেটা আগে বলে দিই, অল্প কয়েকটা কথা। সেটা হলো, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। আর আজকে আমাদের যিনি গেস্ট যে এসেছে আমাদের সঙ্গে ট্রু ইভেন্টস শেয়ার করার জন্য, যারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করেন রাইট ফ্রম দ্য অনসেট, আপনারা অনেকেই তাকে চিনবেন। এবং
বেশ কিছু রিকোয়েস্টও এসেছিল বলতে যাচ্ছিলাম। তাকে আরেকবার যদি আনা যায়, কারণ তার ঘটনাগুলো বড়ই অদ্ভুত, ভুতুড়ে, অলৌকিক। ইটস আ মিক্স ব্যাগ অফ এভরিথিং। সো ইন্ট্রোডাকশনে বেশি সময় নষ্ট করব না। দীপ, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু আওয়ার স্টুডিও। কেমন আছো? চলছে। তোমরা কেমন আছো বলো? আমরাও ভালো আছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ, অ্যাবসলিউটলি। আর আরেকটা কথা হচ্ছে যে তুমি জানোই যে তোমার যখন ওই এপিসোডসগুলো মানে পাবলিশ হয়েছিল, সেখানে কিন্তু বহু কমেন্ট এসছিল যে দীপদাকে কি আর একবার ডাকা যায়। প্লেজার আমার। সো সেই জন্যই তোমাকে আবার ডাকা, আমাদের ইনভাইট করা আমাদের স্টুডিওতে, এবং বেশি সময় না নষ্ট করে আমরা বরং আজকে দীপও কিন্তু বলে গেছিল যে আমার কাছে আরো ঘটনা আছে, শেষ করতে পারলাম না। অ্যাবসলিউটলি। ইভেন আজকেও শেষ করতে পারবো না। তাহলে পরে আরও একটা এপিসোড হবে। সো শুনি বরং। আজকে আমি দুটো ঘটনা বলবো। প্রথমটা আমার সঙ্গে ঘটে যাওয়া, আর একটা আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া। আমি 2010-11 কথা বলছি। তখনকার সময় আমার কভারিং এরিয়া ছিল ইম্ফল, আইজল, ওদিকটা। আচ্ছা, ঠিক আছে। তো ওই দিকটা একটু মিজোরাম, জানোই তোমরা, ওই দিকটা একটু ডিস্টার্বিং জায়গা আমাদের ভারতবর্ষের। ঠিক আছে, কিন্তু যাই হোক, বেশি ইলাবোরেটলি বলবো না। তবে তখনকার সময় আইজল, ইম্ফলের প্যাথেটিক একটা সিচুয়েশন ছিল যে খুব ড্রাগস এডিক্টেড মানুষ ওখানকার, প্রচুর মেয়েরা ড্রাগসে এডিক্ট হয়ে থাকতো, বা দিন দুপুরে সারাক্ষণই ওই জিনিসটা চলতো। তো আমার আইজল কভারিং পড়ে, আর আমি প্রথম দিন যাব। তো আমি শিলচর থেকে, করিমগঞ্জ থেকে স্টার্ট করলাম। করে আমি যখন আইজল ঢোকা মাত্রই আমার মনে হচ্ছে আমি একটা কি বলবো, দুদিকেই তোমার খ্রিশ্চিয়ানদের যে শ্মশান থাকে ওখানে, গ্রেভিয়ার্ড থাকে, ওইগুলো তোমার দেখছি। প্লাস আমাদের গাড়িতেই একটা মেয়ে তোমার হঠাৎ করে সামনে বসেছিল। মেয়েটা চলতে হঠাৎ করে যখন আইজলের ভেতরে ঢুকে গেলাম, হঠাৎ করে ওর হাতে একটা ইঞ্জেকশন পুশ করলো, করে গাড়ির মধ্যে চুপ করে বসে আছে। তো এই অদ্ভুত জিনিসগুলো আমি দেখছি, মানে কি হচ্ছে আমার সাথে এগুলো। ঠিক আছে, তো মানে ওই গাড়িটা, মানে যেটাতে করে তোমরা যাচ্ছিলে, ওটা কি ওই মানে রুটের গাড়ি? হ্যাঁ, রুটের গাড়ি, লোকাল গাড়ি যেটা হয় আর কি। ঠিক আছে, তো গেলাম। যাওয়ার পর আমি জানতাম না ওখানের কাজের নিয়মটা হলো তোমার সকাল 9টা থেকে বিকেল 5টা, 5টার পর শাটডাউন সব। আচ্ছা, 5টার পর আর কাজ করা যাবে না। আর তোমার মানে আমাকে একজন শুধু বলে দিয়েছিল যে ওখানে কিন্তু ওখানকার মানুষ বাঙালিকে একটু কম পছন্দ করে, সুতরাং তুই চেষ্টা করিস 3টা, 3:30টার মধ্যেই ঢুকে যেতে হোটেলে। আমার ঠিক আছে। তো আমি গেছি। অ্যাকচুয়ালি আমি যেই কাজে গেছিলাম ওই কাজটা আমি করতে পারিনি, হয়নি, আমার পৌঁছাতে একটু লেট হয়ে গেছিলো। তো আমি খুঁজে একটা হোটেল নিয়ে নিয়েছি কাছেই, মানে আমি যে হসপিটালটাতে গেছিলাম ওই হসপিটালের কাছে একটা হোটেল আছে। হোটেলটা তোমার ওই পাহাড়ে যেরকম হোটেল হয়, 2টো ফ্লোর নিচে, 2টো ফ্লোর উপরে, ঠিক আছে, এরম টাইপের হোটেল। তো ওখানে গেছি, গিয়ে আমি চেক ইন করে আমি তো ঢুকে গেছি। আচ্ছা, ঘটনাটা শুরু হয় আমার সাথে তোমার রাত্রি 11:30-12টার পর থেকে। আমি আমার মায়ের সাথে কথা বলার পর ওই রুম থেকেই মায়ের সাথে ফোনে কথা বললাম যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। ওই মা যেরকম খোঁজখবর নেয়, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি কথা বলে আমি মোটামুটি শোয়ার প্রিপারেশন, ঠিক আছে, কারণ সারাদিন জার্নি করে এসেছি। আমি শুভ থাকে না হোটেলে ডাবল বেডগুলো, যে একটা সিঙ্গেল বেড আর একটা সিঙ্গেল বেড একটাই রুমে। আমি রুমটাতে জাস্ট আমি বেডে শুলাম, বুঝতে পারলে। শোয়ার পর না খুব অদ্ভুতভাবে এই 15-20 শোয়ার সাথে সাথে তো আর ঘুম লাগে না, 15-20 মিনিট পর থেকে আমার মানে অদ্ভুতভাবে লাগছে যে আমার পাশের বেড থেকে কেউ একজন নাক ডাকছে। কিন্তু তুমি তো রুমে একা। আমি রুমে একা, বুঝতে পেরেছ। প্রথম আমি
এতটা ধ্যান দিনে বললাম, আমি প্রথম দেখলাম ঠিক আছে চলো। আচ্ছা, আমি আবার শুয়ে পড়েছি। শোয়ার পর আবার ঠিক 5-10 মিনিট পর থেকে আবার আমার মনে হচ্ছে যে আমার পাশের বেডে কেউ একজন ডাকছে। আর খুব মানে ক্লিয়ারভাবে আমি ভয়েসটা শুনতে পাচ্ছি যে কেউ একজন শুলে যেরকম নাক ডাকে এরমভাবে, এত লাউড না কিন্তু মোটামুটি মনে হচ্ছে একজন নাক ডাকছে। দ্বিতীয়বার যখন ঘটনাটা হয় তখন আমার ভেতরে একটু ভয় ভয় লেগেছে, যেটা লাগার না, আমি এবার দেখি কি ব্যাপারটা। আমি ভাবছি কি পাশের রুমও তো হতে পারে আমার ভ্রম। তো আমি লাইট ফাইট জ্বালিয়ে তোমার ব্যালকনিতে করিডোরে গেলাম। গিয়ে বাবাইদা বিশ্বাস করবে না, গিয়ে দেখি এই ফ্লোরের প্রত্যেকটা রুম ফাঁকা, প্রত্যেকটা রুম লক করা। আর করিডোরের শেষে সিঁড়ির যে তোমার মানে আমি যে সিঁড়ি দিয়ে উঠবো ওখানে একটা কলাপসেবলটা বাইরের দিকে তালা মারা। মানে তোমার রুমটাতে শুধু তুমি রয়েছো, বাকি সব রুম বন্ধ? সব রুম বন্ধ, সব এবং রুমে তালা তোমাকে দেওয়া। বাইরের থেকে বন্ধও করা? হ্যাঁ, বাইরে থেকে বন্ধ করা। এর মধ্যে আমি নিচে, কি অদ্ভুত ব্যাপার, যখন বাইরে থেকে আমি লক করা দেখলাম আমার একটু ভয় ভয় লাগছে যে, আর এত অন্ধকার তো, স্বাভাবিক। ঠিক আছে, আর পুরো তোমার মানে 7টা-8টার সময়ই একদম পুরো শ্মশান মোটামুটি, সেই জায়গায় 1টা-1.5টার কথা বলছি আমি তখন। আমি চুপচাপ রুমে চলে আসলাম। রুমে এসে কি করব বুঝতে পারছি না। ঠিক আছে, লাইটটা জ্বালানো থাক, আমি শুয়ে পড়ি। আমি আবার শুয়ে পড়লাম। তো একটু তোমার তন্দ্রা আমার একটা লাগছে। আবার হঠাৎ করে দেখছি কেউ একজন নাক ডাকছে। ইরিটেটিং। এইবার তো মানে আমি উঠলাম, উঠে কলাপসেবলের ওখানে গিয়ে কলাপসেবল নক করলাম, বারবার ডাকলাম, কারোর কোনো সারা শব্দ নেই। আচ্ছা, আমি আসলাম, এসে আমি ভাবলাম যে আমার ওই করিমগঞ্জের একটা বন্ধু আছে বা কলিগ আছে, আমি ওকে একবার ফোন করি, ঠিক আছে, কারণ ওরা তো এখানে কাভারিং হয় ওদের। আমি ওকে একবার ফোন করে ইনফরমেশনটা দিই। তুমি বিশ্বাস করবে না, আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেছে। আমি গিয়ে দেখি আমার ফোনে নেটওয়ার্ক নেই। আমি কিন্তু মার সাথে কথা বলেছিলাম 11:30-12টার সময়। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি বসে আছি শটান, প্রায় ঘন্টাখানেক আমি বসেছিলাম। তারপর একটু আমার ঘুম ঘুম পাচ্ছে, ঠিক আছে। তো আমি বসে বসে এরম হুট করে একটা জলের আওয়াজ পাচ্ছি। এই ধরো আমার বেডটা এই জায়গায়, আর এখানেই বাথরুমটা। ফ্লাশ করলে যে জলটা পড়তে থাকে দেখবা, একবার ফ্লাশ করার পর ফুল স্পিডে পড়ে, তারপর আস্তে আস্তে জলটা পড়তেই থাকে ড্রিপ করতে থাকে। জলের আওয়াজ পাচ্ছি, কিছুটা জল পড়ে যাচ্ছে কন্টিনিউ। আমি উঠলাম, উঠে গেলাম বাথরুমে। বাথরুম খুলে দেখি লাইটটা জ্বালালাম, দেখি অটোমেটিকলি জলটা পড়ছে। তো আমি গিয়ে ওই নবটাকে উঠালাম, নামানোর চেষ্টা করছি। নামালে বেশি ফুল ফ্লেজার্ডে পড়ছে, ওঠালে পড়ছে। তো আমি ভাবছি হয়তো এটা খারাপ, এই কারণে পড়ছে, লিকেজ ফিকেজ আছে হঠাৎ করে, এই কারণে পড়ছে। আমি এইসব মানে পজিটিভই ভাবছি, ঠিক আছে, কারণ আমার কাল সকাল অবধি আমার পার করতে হবে এই রুমটাতে, আমি এটুকু বুঝে গেছিলাম। কারণ ফোন করার মাধ্যম নেই, আর আমি কাউকে ডেকে পাচ্ছি না, ঠিক আছে। এর মধ্যে মানে একটা গাড়ির হর্নের আওয়াজও শোনা যাচ্ছে না, এরম নিস্তব্ধতা, মানে কি বলবো, ঠিক আছে। মানে জায়গাটা কি খুব রিমোট জায়গা নাকি একটা? হ্যাঁ, একটু রিমোট জায়গা। থাকে না ওই পিএসসিগুলো, ওই তোমার সাইডের ইন্টেরিয়ারের যে পিএসসিগুলো থাকে, হেলথ প্রাইমারি হেলথ সেন্টারগুলো থাকে, ঠিক আছে, ওইগুলো আর কি। ওগুলো তো একটুখানি তোমার গ্রাম টাইপের। হ্যাঁ, আর এমনিও তো ওই জায়গাগুলো একটু এরমই। আমি আসলাম, আমার বিছানায় আসলাম, এসে আমি চিন্তা করলাম কি করব, আমি তো বুঝে পাচ্ছি না, আমার প্রচণ্ড ভয় লাগছে। আমি দরজাটাকে খুলে আমি বসে আছি। করিডোরের লাইট ফাইটগুলো সব আমি জ্বালিয়ে দিয়েছিলাম, ঠিক আছে।
হঠাৎ করে আবার ঠিক 5-10 মিনিট পর একটা বিচ্ছিরি একটা আওয়াজ হয়। আমি আওয়াজটা তোমাকে মানে আমি এক্সপ্লেন করতে পারবো না, ঠিক আছে? আর ওটা আওয়াজ হয়, রুমের লাইট যায়নি কিন্তু করিডোরটা পুরো অন্ধকার হয়ে গেল। বিচ্ছিরি আওয়াজ মানে চিৎকার টাইপ কিছু? না, চিৎকার না, মানে কি বলবো, মানে খুব বাজে লেভেলের দুটো মানুষের কনভারসেশন হওয়ার পর মানে রেগে, একজনের সাথে একজন রেগে গিয়ে কথা বলছে, এরম একটা আওয়াজ, হ্যাট আমি আর পারছি না, এরম এরম যখন আমরা বলি না, এরম একটা হ্যাট, ঠিক আছে, এরম একটা আওয়াজ, আচ্ছা, ঠিক আছে, হওয়ার পর করিডোরের লাইট ফাইট সব অফ হয়ে যায়। তো আমি মাথাতে ঘোরাচ্ছি, ওটা কিছুর আওয়াজ না, ওটা হলো ফিউজ চলে গেছে, ঠিক আছে, ফিউজ উড়ে গেছে। এটা আমি ঘরের মধ্যে লাইট আছে? আমার ঘরের রুমের লাইট আছে, রুমের লাইটটা নিভেনি। আমি আমাকে বোঝাচ্ছি, আর আমার সাহস হচ্ছে না আমি করিডোরেও বেরোবো, তখন আমার এজও অনেক কম। এরপরও কিছুক্ষণ পর আমি সাহস করে না দেখি তো করিডোরে আওয়াজটা যে হলো কি, সেটা একটু দেখি। আমি বেরোলাম, বেরিয়ে করিডোরে কিচ্ছু নেই। হঠাৎ করে আমার রুম থেকে, আমি তখন বাইরে, আমার রুম থেকে সেই আওয়াজটা আবার আসছে, নাক ডাকার, কেউ একজন শুয়ে আছে। আর আমি রুমে ঢুকতে আমি ভয় পাচ্ছি। এবার এটা সাইলেন্ট ট্রিটমেন্টের মতন, মানে স্লো পয়জনিং হয় না, মানে তুমি বিশ্বাস করবে না, ওই রাতটা আমি খুব বাজেভাবে কাটিয়েছি। কাটানোর পর আমি সারা রাত জেগে আমি ওই কলাপসেবলের পাশে গিয়ে আমি বসেছিলাম, কি করব আমি বুঝে পাচ্ছিলাম না। প্রায় 4:30 4:45 এরম সময় ওপর থেকে একটা আওয়াজ আসছে, কোনো একটা দরজা খোলার। আমি তখন দেখলাম যে ডাকার পর একটা ছেলে আসলো, লকটা খোলার পর আমি ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে গেছি। এবার ইন্টারেস্টিং জিনিস এটা, আমার ফোন, আমি যখন বেরাই ঘর থেকে তখন আমার ফোনে কিন্তু ফুল নেটওয়ার্ক। সকালবেলা শুধু রাত্রিবেলা ওইটুকুন সময়ের মধ্যে সময় আমার নেটওয়ার্ক ছিল না। ও, তুমি কারোকে মানে জিজ্ঞেস, ওই ছেলেটাকে বা ওকে আর কিচ্ছু জিজ্ঞেস করিনি। আমি ফার্স্ট ফোন করে হোটেল থেকে বেরিয়ে আমি আমার যেই কালেক্টর কথা বললাম ওকে আমি ফোন করেছি। ফোন করে বললাম যে ভাই এই অবস্থা। ও সকালবেলা তো সবাই ঘুমিয়ে থাকে, তো বলছে কি বলিস, মানে তুই কোন হোটেলটাতে ছিলিস? তো আমি সামহাও হোটেলের নামটা আমি নিলাম না, অনেক ইয়ে থাকে, তো আমি বললাম যে এই হোটেলটাতে ছিলিস। বললাম তুই কেন ওই হোটেলটাতে ছিলিস? তুই জানিস ওই রুমের মধ্যে আমাদেরই আরেকটা মানে লিডিং ফার্মা কোম্পানি, ওটারও আমি নাম নিচ্ছি না, ওই কোম্পানির দুজন ছেলে ওখানে সুসাইড করেছিল। ওরা মানে একটা ছেলে লিখে গেছিলো, আরেকটা ছেলে লিখতেও পারেনি। একটা ছেলে লিখে গেছিলো যে ওর ডিস্টারবেন্স আর নিতে পারেনি। আসামের লোকাল পত্রিকাতে এসেছিলো, নিউজ পেপারে এসেছিলো, নিউজ হয়েছিল। তুই ওই রুমটাতে কেন ছিলেন? বললো আমাকে তো এই রুমটাই দিল। ও ওই রুমটাতেই হয়েছিল? হ্যাঁ, ওই রুমটাতেই হয়েছিল। বাবা, এই কারণে ওই ফ্লোরটাতে কেউ থাকে না। আমরা যখনই যাই আমরা ওই হোটেলটাতে যাই না। একটা ছোট্ট হোটেল আছে, থাকার কষ্ট, কিন্তু আমরা ওই হোটেলটাতেই থাকি, এই হোটেলে থাকি না। আচ্ছা দীপ, একটা জাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ওই যে হোটেলটার কথা বলছো এবং যারা মারা গেছে বা সুইসাইড করেছিল আর কি, তারাও ওই যে চিঠি লিখে গেছিলো, যে সেটাও কি ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য থাকতে পারে? অ্যাক্টিভিটির জন্যই থাকতে পারেনি। আর দুজনের মধ্যে একজন লিখে গেছিলো এটা, যে ও এত ডিস্টারবেন্স, আমি তো সবটা জানি না, ও আমায় যতটুকু বললো যে এতটা ডিস্টারবেন্স ও নিতে পারেনি, ওর সঙ্গে আরও ইনসিডেন্ট হয়েছিল। আমি বললাম যে আমি বললাম যে আমি বলছি তুই কীভাবে ছিলিস? আমি বললাম আমি তো অর্ধেকের উপর ঘরের বাইরেই ছিলাম রাতটা। যে ভাই বেঁচে গেছিস, তুই তাড়াতাড়ি আয়, বাকি কথা পরে হবে। হ্যাঁ, কারণ বেশিরভাগ সময়টা তো হয় তুমি করিডোরে দাঁড়িয়ে আছো, বা বাকিটা তো কোলাপসেবলের সামনে বসেছিলাম। ওটাই বলতে যাচ্ছিলাম যে কোলাপসেবলে তালা মারা, বেরোতে পারছি না, ঘরে নাক ডাকার আওয়াজ পাচ্ছে, কি অসহায় অবস্থা, মানে এতটাই মানসিকভাবে। ফোনে নেটওয়ার্ক নেই,
আমি মানে সুইসাইড ছাড়া রাস্তা পায়নি মানুষ। আমি খুব ডিস্টার্ব হয়ে গেছিলাম আমি তখন। আমি মানে এখন কথাটা যতটা মানে ইজি বলছি না, ইজি হচ্ছে বলতে, আমি ওই রাতটা যখন মনে পড়ে আজও মানে আমি মানে ঘুম ভেঙে যায় আমার। মানে ট্রমাটাইজড হ্যাঁ, সিচুয়েশন। কারণ ওই সিচুয়েশনটা আমার সঙ্গে হয়েছে। একটা হলো যে আমি এই ব্যাপারগুলোতে ইন্টারেস্ট, আমি কোথাও ইনভেস্টিগেশন করতে গেলাম, যেটা আমি আগের এপিসোডেও তোমাদের বলেছিলাম, সেটা একরকম ব্যাপার। তখন আমার মাইন্ড সেট আপ থাকে Mindset-টা অন্যরকম থাকে, অন্যরকম থাকে। আর একটা হলো একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটে গেছে আর আমি প্রিপেয়ার না, যেটার জন্য আমি একদমই প্রস্তুত নয়। একদমই এবং প্রস্তুত আমি তো গিয়েছি ওখানে একটা অন্য কাজে, না অন্য কাজে। এরকম যে কিছুটা হতে পারে সেটাও জানি না আমি। আমার সব থেকে খারাপ লেগেছে মানে খুব অসহায় অবস্থা যে কোলাপসেবলটা আটকানো, মানে হার্ট ফেল করার মতন না। ভেরি ব্যাড। আর একটা ব্যাপার আরেকটা ব্যাপার বলি, এই তোমার কলকাতায় মধ্যমগ্রামে আমার একটা বন্ধু একটা বাড়ি কিনেছিল। বন্ধুর বাবা আর বন্ধু ওরা দুজন মিলে একটা বাড়ি কিনেছিল, ফ্ল্যাট নয় কিন্তু বাড়ি। বাড়িটা কেনার পর ওর দিদি আর দিদির ছোট্ট মেয়ে ওরা একসাথে থাকতো। হাজব্যান্ড দুবাই না কোথায় চাকরি করতো, তো ওরা ওদের ওখানেই থাকতো। আচ্ছা, ঘটনাগুলো যখন আমি জানতে পারি, ও আমাকে পরে সব কিছু বলে। বাড়িতে থাকা শুরু করেছে। ওর দিদি আর দিদির মেয়ে একটা রুমে থাকে। প্রথম ইনসিডেন্টটা শুরু হয়েছে ওর দিদির মেয়ের থেকে। কি হয়েছে মনে করো, ওর দিদি আর ও বাচ্চাটা শুয়ে আছে। হঠাৎ করে মধ্যরাতে বাচ্চাটা ওর মাকে রেখে বলছে, মা দরজাটা খুলে দাও, আন্টিটা বেরোবে। এ বাবা, বুঝতে পারলে? তো প্রথম ওর মা স্বাভাবিক, কেউ পাত্তা দেয় না, যে কোথায় আন্টি? বলছে এই তো আন্টি দাঁড়িয়ে আছে দরজার পাশে, আন্টি বেরোবে। বলছে কোনো আন্টি নেই, তুমি শুয়ে পড়ো। এরম করে ওকে শুয়ে দেয়। আচ্ছা, আবার 2-3 দিন গ্যাপ, আবার একদিন রাত্রিবেলা বলছে, মা দরজাটা খুলে দাও, আন্টিটা বেরোবে, আন্টি দাঁড়িয়ে আছে দরজা বন্ধ, বেরোতে পারছে না। মানে বাচ্চারা দেখতে পাচ্ছে আর কি। ওর মা তখন মানে দিদি পরদিন ওর মায়ের সাথে ব্যাপারটা এমনি হয় না, লাইটলি ডিসকাস করেছে যে এরম ব্যাপার। ও মনে হয় ওর ঘুম হচ্ছে না, কিছু একটা ডিস্টারবেন্স আছে। তো ও বলছে রাত্রিবেলা ঘুমানোর পর যে দরজা খুলে দাও মা, আন্টি বেরোবে, এরকম বলছে। তো মা বলছে এরকম কিছুই না, ঠিক আছে, হয়তো বা ঘুম হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, সারাদিন তোর মেয়ে খেলতে থাকে, ঘুমায় না, ঠিক আছে বলছে। আচ্ছা, হঠাৎ একদিন এরমটা চলছে রেগুলারলি। ওকে ডক্টরও দেখানো হয়েছে, ঠিক আছে। রাত্রিবেলা কিছু মেডিসিন দিলে ও শুয়ে পড়ে, কিছু বলে না, কিন্তু যেদিন মেডিসিনটা দেওয়া হতো না সেদিনও ও কথাটা বলতো। আচ্ছা, আন্টিটা আমাকে দেখছে, আন্টিটা বেরোতে পারছে না, এগুলো ওর রোজকার একটা টপিক হয়ে গেছে ওটা। আচ্ছা, হঠাৎ একদিন ওর দিদি সুসাইড করে, ওই বাচ্চাটার মা ছাদের একটা রুমে। হঠাৎ মানে ওর দিদি সুসাইড করার কোনো রিজন নেই, না কোনো সাংসারিক কলহ, না ঝামেলা, কোনো কিছু নেই। ওই ব্যাপারটা আমাকে ও জানায়, কারণ ওর দিদি যখন সুসাইড করেছিল পরে আমিও গেছিলাম, ঠিক আছে। তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও বলছে পুলিশও তো ইনভেস্টিগেশন করছে, ঠিক আছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না কেন করলো, মানে কী জন্য করলো, সবাই তো ভালোই। আচ্ছা, এরপর থেকে বাচ্চাটার দিদিমা এসে শোয়, ওর মা, বন্ধুটার মা এসে শোয় ওর সাথে। ওর মাকে
আমার বন্ধুটার মাকে, মানে বাচ্চাটার দিদিমাকে ও একদিন বলছে, মা দিদিমা, দিমা বা এরকম কিছু বলে ডাকতো, দিমা দরজাটা খুলে দাও, আন্টিটা বেরোতে পারছে না। আবার সেই এক। সেদিন ওর দিমার বা আমার বন্ধুর মায়ের ব্যাপারটা ভালো লাগেনি, যে একটা জিনিস এতবার করে আমরা আগেও একসাথে থেকেছি, কোনো দিন হয়নি, এখন কেন হচ্ছে। হঠাৎ করে এর কিছুদিন পর ইন বিটুইন আমাকেও বলছিল যে দীপ, তুই তো এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করিস, আয় না, বা তোর সাথে যদি কেউ থাকে 1-2 দিন এসে আমার বাড়িতে একটু থাকিস না, ঠিক আছে? আমি বললাম আসবো বলে আমি আর যাচ্ছিলাম না। ইন বিটুইন টাইম বাচ্চাটা বলছে, দিমা আমি ছাদে একটা বাচ্চাকে দেখেছি, ও কোত্থেকে এসছে? ওই বাচ্চাটাই বলছে আমি একটা বাচ্চাকে দেখেছি দুপুরবেলা, ও কোত্থেকে আসছে, ও কোথায় চলে গেছে? বলছে কোথায় দেখেছিস? বলছে ছাদে দেখেছি। তো ওর মা ভাবছে যে যেহেতু উপরে সুসাইড করেছে ওর মা, তো এই কারণে হয়তো বা, কিন্তু এটা তো বাচ্চা হতে পারে না, না মা তো ও এটা বলতে পারে আমার মাকে দেখেছি, যেহেতু ও বলতে পারে, দেখতে পারে, ঠিক আছে। এর প্রায় 7-10 দিন পর, এই ঘটনাটার 7-10 দিন পর ওর মা, আমার বন্ধুটার মা, ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। ওমা, ছাদের উপর থেকে নিচে পড়ে ওনার মৃত্যু হয়। ও মারা গেছেন। এটা কি মানে দিনের বেলা নাকি দিনের বেলা। দিনের বেলা একদিন দুপুরবেলা সাডেনলি, ঠিক আছে। এরপর আমরা যাই, ওর বাবা আর ও তো প্রচুর ভেঙে পড়েছিল, ওদের খুব বাজে সিচুয়েশন চলে আসছিল। তখন আমি ওদেরকে সাজেস্ট করি যে তোরা একটা কাজ করে বাড়িটা ছাড়ার, আমার মনে হচ্ছে বাড়িতে কোনো রকম একটা সমস্যা আছে, বাড়িটা ছাড়ার প্ল্যান কর। তো ওর বাবা আবার এসব বিশ্বাস করতো না, ইভেন বাস্তুশাস্ত্র বিশ্বাস করতো না। অনেক সময় বাস্তু দোষ থাকলেও এরকম হয়, নেগেটিভ এনার্জির থাকে, ওসব ওর বাবা বিশ্বাস করতো না। এরপর ওরা যখন বাড়িটা বিক্রি করতে যায়, পেপারে অ্যাড দেয়, কেউ এই বাড়িটা কিনতে আসে না। যখনই এসে দেখে এই বাড়িটা, তখনই পজিটিভ মানুষগুলো নেগেটিভ হয়ে যায়, কেউ কেনে না। তারা কি করে জানছে? কেউ একজন দেখতে আসলো পজিটিভ, ও রেজিস্ট্রি করবে, এর কিছুদিন পর ফোন করে বলছে না দাদা আমরা নেব না। ও মানে দেখে গিয়ে পছন্দ করেও পরে না করে দিচ্ছে, হয়তো খোঁজ খবর পাচ্ছে বা কিছু এই ধরনের। হ্যাঁ, এইবার ওরা যখন আশেপাশে যখন ইনভেস্টিগেশন শুরু করেছে বা কথা বলা বলি শুরু করেছে, তখন জানা গেছে যে এই বিল্ডিংটা আগে ছিল না, এখানে একটা ছোট্ট 1 তলার একটা বাড়ি ছিল। এই বাড়িতে একটা বাচ্চা, প্রথম মা বাচ্চাটাকে মারার পর এরপর মাটা সুসাইড করার ঠিক 3 থেকে 4 মাসের মধ্যে এই ফ্যামিলিতে আরও 2জন মেম্বার ছিল। ওনার হাজব্যান্ড ছিল না, যে মারা গেছিল, ওনার হাজব্যান্ড ছিল না, ওর মাকেও মেরে ফেলে, ওর বাবাকেও মেরে ফেলে। আর এটা মানে এখনও মধ্যমগ্রামের এটা একটা মানে কি বলবো, স্ক্যারি রোড বলতে পারো, বা ওই রোডটাতে এখনও ভেরি ক্রিপি, প্রচণ্ড ক্রিপি। ইভেন এখনও ওই বাড়িটা বিক্রি করতে পারেনি। বাবারে। আর ওই বাচ্চাটা পরে বোঝা গেল ওই বাচ্চাটাকেই আর ওই আন্টিটাকে, মানে বাচ্চার মাটাকেই ওই বাচ্চাটা দেখতো, ওর দিদির মেয়ে দেখতো। ওই যে বলতো বেরোতে পারছে না, আন্টিটা বেরোতে পারছে না। হয়তো বের করে দিলে নাও ঘটতে পারতো, হ্যাঁ, মুক্তি পেয়ে যেত হয়তো। মানে তোমার কথাটা শুনতে মনে হলো ইটস ভেরি স্কেরি, তাই না? মানে সাংঘাতিক একটা, মানে আই ডোন্ট নো,
আপনারা কি বুঝলেন বা এর কি ব্যাখ্যা দেবেন, বাট ইনসিডেন্টসগুলো এই জন্যই লাগে, এই জন্যই দ্বীপকে দরকার হয়। তার কারণ হলো দ্বীপের ইনসিডেন্টসগুলো সবসময় অন্যরকম এবং তোমার কোথাও না মানে একটা মাথার ভেতর একটা নাড়া দিয়ে যাবে আর কি। সত্যি। পরে কি ওনারা কি ওই বাড়িটা ছেড়ে দেয়? হ্যাঁ, বাড়িটা ছেড়ে দেয়, কিন্তু এখনও বাড়িটা ওভাবেই পড়ে আছে। ওই বাড়িতে কেউ থাকে না, কিন্তু কেউ কেনেও নি। কিন্তু কেউ কারণ নেই। রিসেন্টলি এই বাড়িটাতে একটা নার্সিং, এই বাড়িটা কিনবে, পাশেও একটা জায়গা আছে, একজন নার্সিং হোম করবে, সেটাও করেনি, সেটাও ক্যান্সেল করে দিয়েছে সব কথার পরেও। এত ভয়ানক জায়গা হয়ে গেছে। ইভেন ওরা অনেক ওই তোমার কালীঘাট থেকে, তারপর অনেক জায়গা থেকে অনেক আখড়ি ফাগড়ি নিয়ে আসছিল, কিন্তু এখান থেকে বলছে এখান থেকে ওকে সরানো যাবে না। যারাই এসছে যজ্ঞ করেছে বা কায়দা বহুত কিছু করেছে, বলছে এখান থেকে ওদেরকে সরানো যাবে না। আপনার বাড়ি ছিল এতটাই পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল। বিশেষত ওই বাচ্চাটা, যে বাচ্চাটা মারা গেছিল, সে বলছে সেই বাচ্চাটারও বেশি পাওয়ারফুল। আর যত ডিস্টারবেন্স হচ্ছে সব ওই বাচ্চাটার জন্য হচ্ছে। ওই ধাক্কা মাক্কা দিয়ে ফেলে দিচ্ছে নাকি ভয়। হ্যাঁ, কিন্তু সেটা তো এই মানে তোমার বন্ধুর যে ভাগ্নি আর কি, সে যাকে দেখতে পাচ্ছে বা মানে পরে তো ওই দিদিমার সঙ্গে শুতো আর কি, না ধরে নিলাম যে ওই যে বাচ্চাটা যে মারা গেছিল আর কি, তার মাকে দেখছে সে আর কি ধাক্কা দিয়ে না, ধরে নিলাম ধাক্কা দিয়ে ফেলে দিল দিদিমাকে, কিন্তু এই তোমার বন্ধুর দিদি কেন সুইসাইড করলো মানে সেটাও জানি না। মেবি আরও যদি কিছুদিন থাকতো, একে একে সবাই। এই দুটো ঘটনা ছিল আজকে আমাদের এপিসোডে, এবং থ্যাংক ইউ সো মাচ দীপ। আবার সেই দুটো সাংঘাতিক ঘটনা তুমি নিয়ে আসলে আমাদের এই প্ল্যাটফর্মে। আই এম প্রিটি শিওর যে আমাদের দর্শকরা যারা আছে তারাও একই কমেন্ট করবে যে সত্যি এটা ইটস ভেরি ডেঞ্জারাস, ইটস ভেরি স্কেয়ারি অ্যান্ড ইটস ভেরি ক্রিপি, তাই না? প্লিজ আমাদেরকে জানাবেন আজকের এই নববর্ষ স্পেশাল এপিসোডটা কেমন লাগলো। তবে পিকচার আভি বাকি হ্যায়, এখনও শেষ হয়নি। সেটা হচ্ছে যে আমি প্রথমে বলেছিলাম যখন আমাদের এই এপিসোডটা যখন শুরু হলো যে আজকে একটা সেলিব্রেশনের দিন এবং আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। তো আজকে আমাদের এই এপিসোডটাকে কনক্লুড করার আগে একটা কেক কাটিং সেরেমনি হবে, যেটাতে দীপ উই উইল রিকোয়েস্ট ইউ টু বি আ পার্ট অফ ইট। ঠিক ঠিক ঠিক। অ্যান্ড আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। তাই ওই ভিজুয়ালসটা দিয়ে আমরা আজকে এপিসোড শেষ করব। সেই জন্য আমি এখানে যেই কথাগুলো না বললে নয়, শেষ করার আগে সেগুলো আগে বলে দিই যে প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো রইল। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কিছু ঘটনা নিয়ে, যেগুলো আনক্যানি, আনএক্সপ্লেনেবল আর ভীষণ ভয়েরও হতে পারে। মাঝখানে একটু বলে দিই শেষ করার আগে, নেক্সট যেদিন যদি আসি, যেদিন যদি তোমরা ডাকো, অ্যাবসলিউটলি আমার কলেজের একটা খুব মানে বাজে ইনসিডেন্ট। আমাদের তখন আমরা কলেজ পলিটিক্স করি, ওই সময় একটা কলেজের রাত জেগে কলেজে কাজ করা প্রতিদিন, মানে ভোট ফোটের ব্যাপার, ওই দিন রাতের একটা ইনসিডেন্ট বলবো। ডেফিনেটলি শুনবো। অ্যান্ড আই এম প্রিটি শিওর যে আমরা খুব শিগগিরই আবার তোমাকে ইনভাইট করব। সেই তোমাকে একটুখানি স্কেডিউল থেকে টাইম বের করে শুধু আসতে হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের এই সিরিজ, যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। এবার চলুন কেক কাটি আগে। চলো, ওকে, 1 2 3। হ্যাপি বার্থডে টু এক্সপিয়ার। চলো কাটো। সবাই মিলে না ঠিক আছে, কাটো। হ্যাঁ, একজনই তো মহিলা, মা লক্ষ্মী। মা লক্ষ্মী।
আপনাদেরকে কেকটা খাওয়াতে পারলাম না, তবে আপনারা যখন আপনাদের এপিসোডসগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং ইভেনচুয়ালি যদি আপনারা আমাদের স্টুডিওতে আসেন, তাহলে পরে আমরা ডেফিনেটলি আমরা একটা সেলিব্রেশনের ক্রিয়েট করতে পারি, তাই কিনা? একদম। অ্যাবসলিউটলি। আমাকে কেক দেওয়ার কেউ নেই, নিজেরটা নিজে নিচ্ছি। রবীন্দ্রনাথ বলেছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে। আপনাদের সবার সাথে ব্যবহার করে নিচ্ছি। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আপনাদের সাপোর্ট না হলে পরে আমরা আজকে 1 বছর পূর্ণ করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ। টাটা।